15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশের ভেতর ও বাইরে থেকে নির্বাচন বানচালের যে অপচেষ্টা হচ্ছে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক নিয়ে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না এদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। তারা চায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠুক। এবারে নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা। প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের জন্য বিশেষ অ্যাপ তৈরি হচ্ছে বলেও জানান শফিকুল আলম। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার নিতে হবে ডক্টর ইউনূসকে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সময় অন্য দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোটের সুযোগ নেই। নির্বাচন দেরি হলে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন তারা। প্রকাশ হলো এহসান মাহমুদের লেখা বিচার সংস্কার ও অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইটি। জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদরা। অর্থাৎ আমরা তখন লিখতে পারছিলাম না, বলতে পারছিলাম। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে মনে করেন নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদে। আমাদের আবেদন থাকবে যে সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত। এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় হলে দায় অধ্যাপক ইউনূসের। আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে, যা এক ধরনের প্রতারণা। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। নির্বাচন বিলম্বিত হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। অনেক কঠিন সময় অতিক্রম করেছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের সঙ্গে বাস্তবায়নের সুপারিশ সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর হোটেল লেক শোরে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখানে কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে তা জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দিবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের উদ্দেশ্য কি এবং তারা কি অর্জন করতে চায় তা স্পষ্ট নয়। আরপিও সংশোধন নিয়ে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে, এটিই যৌক্তিক। কিন্তু জোটবদ্ধ হলেও নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না। সরকার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ ভূমিকায় থাকবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সুপারিশের মধ্যে নাই।
আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার প্রক্রিয়া শেষ করেই নির্বাচনের দিকে যেতে হবে। সন্ধ্যায় রংপুরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, এককভাবে নির্বাচনের জন্য চলছে দল গোছানোর কাজ। আপাতত কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই এনসিপির। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আশা রয়েছে নাহিদের। কেউ এককভাবে সরকার গঠন করতে চাইলে তা টেকসই হবে না বলেও মনে করেন নাহিদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। নবগঠিত দলের সাথে যদি তারা বেইনসাফি করে, তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয়। নভেম্বরের মধ্যে গণভোটের দিন ঘোষণা না হলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর জুলাই সনদ ঐকমত্যের ভিত্তিতেই উপস্থাপন হয়েছে। বিএনপি নতুন কথা বললে সেটি তাদের বিষয় বলে জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বুধবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রেজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ নানা বিষয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লিনফোর্ড অ্যান্ড্রোজ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যাশা আমাদের। অংশীজন হয়ে কমনওয়েলথ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি দল পাঠাতে আগ্রহী। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমনওয়েলথ সেক্রেটারি। কমনওয়েলথের টিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে নয় জামায়াত। নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি। আমরা সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি। তো সুতরাং যেটা আমরা একমত হয়েছি সেটাই সাবমিশন হয়েছে। এখন বিএনপি যদি নতুন কথা বলে, এটা তাদের দায়িত্ব, এটা আমাদের এ ব্যাপারে কমেন্টের কিছু নেই। এদিকে নভেম্বরের মধ্যে সরকার গণভোটের তারিখ ঘোষণা না করলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে, নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসিকে স্মারকলিপি প্রদান এবং ৩ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮ দলীয় জোটের বৃহৎ কর্মসূচি দেওয়ার কথাও জানান মিয়া গোলাম পরওয়ার। গণভোটের তারিখ ঘোষণা করা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য। আছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও। সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার হাত ধরে ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ। স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে ৫০টি আসনের প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি। নাগরিক ঐক্য, জেএসডি,
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বাম ও প্রগতিশীল 6টি দল 2022 সালে গঠন করে গণতন্ত্র মঞ্চ। এরই মধ্যে নির্বাচনী জোট নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে নাগরিক ঐক্য। আগামী নির্বাচনে বগুড়া 2 আসন থেকে নির্বাচন করতে চায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তিনি। আমরা যেহেতু 15-16 বছর ধরে লাগাতার অনেকগুলো দল বিএনপি সহ মিলে আন্দোলন করেছি এবং আমাদের একটা কমন সংস্কার কর্মসূচি ছিল, এখনও আছে। নিজেদের মধ্যে কথা বলেছি এবং সেটা হেলদি ছিল এবং শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কোনো সামগ্রিক ঐকমত্য হয়নি, কিন্তু অনেকগুলো ব্যাপারে হয়েছে, কিছু কিছু হয়নি, সেটা স্বাভাবিক। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ডাকসু নেতা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো শঙ্কা না থাকলেও মান নিয়ে সংশয় আছে তার। একটা ইলেকশন জানতানো প্রকারে করবার তো বিষয় না, এটা একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে। যেহেতু আমরা ফ্যাসিজম থেকে উঠে ডেমোক্রেসির একটা কি বলবো সাহিত্য করে বলে যে সৌধ নির্মাণ করতে চাই, একটা মজবুত টেকসই জিনিস নির্মাণ করতে চাই। সেই রকম নির্বাচনের জন্য যে প্রশাসন সেইটা এখন নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় তাহলে এটা হতে পারে। জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে মান্নার। তার মতে সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মানতে হবে 10 শর্ত। রিক্রুটিং এজেন্টদের থাকতে হবে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা ও কমপক্ষে 3000 কর্মী পাঠানোর রেকর্ড। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, এতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে সমতা রক্ষা হবে এবং সিন্ডিকেট ভাঙবে। তবে এই শর্ত পূরণ অসম্ভব বলে মনে করে বাইরা। ডিসেম্বরের মধ্যে সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হতে পারে। এতে অবৈধ লাইসেন্সপ্রাপ্তদের সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকালে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই নীতিমালা তৈরির জন্য এরই মধ্যে জাতীয় পর্যায়ে সভা হয়েছে। কৃষি উপদেষ্টা বলেন, আগে সার ডিলারদের বিসিএস বিআইডিসি থেকে আলাদা লাইসেন্স নিতে হতো। নতুন নীতিমালায় একটি লাইসেন্সই সব ধরনের সার বিক্রি করা যাবে। নতুন লাইসেন্স দেওয়ার জন্য একটি সেন্ট্রাল কমিটিও গঠন করা হবে। উপদেষ্টা জানান, দেশে সারের সংকট নেই, তাই দামও বাড়বে না বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সারের আল্লাহ দিলে কোনো সংকট নেই, কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে এবং সারের কোনো দামও বাড়বে না। রাজশাহী অঞ্চলের মাহালি সম্প্রদায়ের ভাষা রক্ষায় প্রথমবারের মতো প্রকাশ হলো বই। মাহালি ভয়েসেস নামের এই বইয়ে 30টি লোককাহিনী, 24টি কবিতা বাংলা, ইংরেজি ও রোমান অক্ষরে লিপিবদ্ধ হয়েছে। বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গবেষকরা বলেন, বাংলাদেশে অনেক ভাষা এখনো গবেষণার বাইরে। এসব ভাষা রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। মাদ এগুকে দে ঠুম ঠাম লেখা আডরা বাড়া ইরিকে কাতে বাঁশ দিয়ে গৃহ সামগ্রী তৈরি করা মাহালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পেশা। রাজশাহী অঞ্চলে বসবাস তাদের মুন্ডা জনজাতির অন্তর্গত এই সম্প্রদায়ের মুখের ভাষাও মাহালি, কিন্তু চাকুরি, পড়াশোনা ও সামাজিক যোগাযোগের সুবিধার জন্য এ সম্প্রদায়ের মুখের ভাষা এখন ঝুঁকিতে। চর্চার অভাবে বিলুপ্তির মুখে মাহালি ভাষা। এ ভাষা রক্ষায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উদ্যোগে মাহালি ভয়েসেস শিরোনামে একটি বই প্রকাশ হয় বুধবার। বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে প্রকাশনা অনুষ্ঠানে তাদের ভাষা রক্ষার দাবি জানান মাহালি সম্প্রদায়ের প্রতিনিধিরা। স্পেয়ারে বা বইপত্রে আমরা ভাষাগুলোকে যেভাবে করে টেকাতে পারি, এর থেকে সবচেয়ে বেশি ভাষা প্রিজার্ভ করে আদিবাসীদের জলাশয় এবং গাছ। কারণ একটি জলাশয় সেই সমস্ত কমিউনিটির একটি ইউনিভার্সিটি। কারণ সেই জলাশয়ে যে গাছগুলো হয় সেখানে তাদের ভাষায় বিভিন্ন গাছের নাম থাকে, পাখির নাম থাকে। সেই ভাষাতেই তার নলেজ ট্রান্সফরমেশন হয়। পুঁথিগত যে ধরে রাখার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছেন, তার জন্য
আমি নিজের অন্তর থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গবেষকেরা বলেন মাহলি ভাষায় নিজস্ব কোনো লিপি বা বর্ণমালা নেই, তাই রোমান অক্ষরে মাহলি ভাষার গল্প ও কবিতা লিপিবদ্ধ করা হয়েছে, পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সংকলিত হয়েছে। প্রত্যেকটা গল্প আর প্রত্যেকটা কবিতা বাংলায় আছে, প্লাস বিদেশে ইংলিশ ভাষায় থাকার ফলে এটা আমরা আন্তর্জাতিক লেভেলেও এটা স্বীকৃতি আশা করছি পাওয়া যাবে। আর এটা সংরক্ষণ হবে কারণ হলো যে কোনো কিছু লিপিবদ্ধ হলে তখন সংরক্ষিত হয়। যে ভাষাগুলি বিপদাপন্ন, যে ভাষাগুলির অস্তিত্বগত সংকট আছে, সেগুলির সাহিত্য, তার ভাষার যে নথিকরণ, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আসলে ভাষাটাকে বেঁচে থাকবার প্রাণশক্তি যোগানোর জন্য। বাংলাদেশে অনেক ভাষা এখনো গবেষণার বাইরে, তাই ভাষা রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।